পলিশ চলচ্চিত্র নির্মাতা রোমান পোলান্সকি নির্মাণ করেছেন একের পর এক অসামান্য মুভি। তবে তার নির্মিত মুভিগুলোর মধ্যে অবিস্মরণীয় হয়ে থাকবে 2002 সালে মুক্তি পাওয়া দ্য পিয়ানিস্ট মুভিটি। পোল্যান্ড, ফ্রান্স, জার্মানি ও ব্রিটেনের যৌথ প্রযোজনায় এই মুভিটি পোল্যান্ডের এক জিউস পিয়ানোবাদক ওয়াদিস্লো স্পিলম্যানের আত্মজীবনীমূলক বই দ্য পিয়ানিস্ট অবলম্বনে নির্মাণ করা হয়েছিল। অস্কারের জন্য 7টি বিভাগে মনোনীত হয়ে সেরা অভিনেতা, সেরা পরিচালক আর সেরা চিত্রনাট্যের জন্য মোট 3টি অস্কার পাওয়া এই মুভিটির IMDb রেটিং এখনো পর্যন্ত 8.5। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। সময়টা 1939 সালের সেপ্টেম্বর। শান্তশিষ্ট নিরীহ গোছের স্পিলম্যান তখন পোল্যান্ডের একটি রেডিওর পিয়ানোবাদক। সে খুব ভালো পিয়ানো বাজাতো, তাই তাকে রেডিওতে পিয়ানোবাদক হিসাবে নিয়োগ দেওয়া হয়। একদিন স্পিলম্যান যখন পিয়ানো বাজাচ্ছিল তখন হঠাৎ সেখানে চারপাশ থেকে গোলাগুলি শুরু হয়। কিন্তু স্পিলম্যান এমন নির্লিপ্ত ভঙ্গিতে পিয়ানো বাজাতেই থাকে যেন তার কাছে এটা খুবই স্বাভাবিক একটা ঘটনা। হঠাৎ বিকট আওয়াজের সাথে বিস্ফোরণ ঘটে আর স্পিলম্যান মাথায় আঘাত পায়। এরপর সবাই খুব দ্রুত সেখান থেকে বেরিয়ে যেতে থাকে। এমন অস্থির পরিস্থিতির মাঝে স্পিলম্যানের কাছে একটা মেয়ে এসে বলে, আপনার পিয়ানো বাজানো আমার অনেক ভালো লাগে। এই মেয়েটা স্পিলম্যানকে অনেক পছন্দ করত। এরপর স্পিলম্যান তার বাড়িতে এসে দেখে তার পরিবারের সবাই সবার জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে। তারা স্পিলম্যানকে বলে দ্রুত তাদের এখান থেকে চলে যেতে হবে, কিন্তু স্পিলম্যান বলে, আমি এখান থেকে কোথাও যাব না, যদি মরেও যাই এখানেই নিজের ঘরেই মরব। ঠিক সেই মুহূর্তে রেডিওতে শোনা যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। রেডিওতে এমন স্বস্তির খবর শুনে স্পিলম্যানের পরিবার অনেক খুশি হয়ে যায়। তার পরিবারে মা, বাবা, 2 বোন আর এক ভাই আছে। কিন্তু তাদের এই খুশি বেশি দিন থাকে না। শহরে জার্মান আর্মিরা চলে আসে আর তারা ঘোষণা দেয় কোনো জিউস নিজেদের ঘরে 2000-এর বেশি টাকা রাখতে পারবে না, আর তাদের হাতে সাদা কাপড় বেঁধে রাখতে হবে যেন সবার থেকে তাদের আলাদা করে চিহ্নিত করা যায়। এর মানে হলো জার্মান আর্মিরা পোল্যান্ডকে একরকম দখল করে ফেলেছে। কিছু কিছু দোকানপাটের বাইরে তখন এমনটাও লেখা থাকে যে জিউস অ্যান্ড ডগস আর নট অ্যালাউড, অর্থাৎ জিউস আর কুকুরদের প্রবেশ নিষেধ। যেহেতু জার্মানরা সেখানে আসার পর সব রেডিও স্টেশন অচল করে দিয়েছে, তাই স্পিলম্যানের চাকরিটাও আর নেই। তবে কিছুদিনের মধ্যে সে একটা হোটেলে পিয়ানো বাজানোর কাজ পেয়ে যায়। একদিন স্পিলম্যানের সাথে সেই মেয়েটার দেখা হয়ে যায় যে মেয়েটা স্পিলম্যানকে বলেছিল সে তার পিয়ানো বাজানো অনেক পছন্দ করে। মেয়েটা তাকে কফির নিমন্ত্রণ জানায়। তারা যেই কফি শপে যায় সেখানেও লেখা ছিল জিউসদের প্রবেশ নিষেধ। মেয়েটা তখন স্পিলম্যানকে বলে, চলো আমরা পার্কে ঘুরি। স্পিলম্যান মেয়েটাকে বলে, আমাদের সেখানেও যাওয়া নিষেধ। এরপর তারা যেখানে ছিল সেখানে দাঁড়িয়েই অনেকক্ষণ কথা বলে। শহরে একটি ফরমান জারি হয়, সব জিউসদের নিজেদের ঘর ছেড়ে একটি আলাদা স্থানে বাস করতে হবে, যেখানে বাইরে থেকে আসা অন্যান্য জিউসটাও থাকবে। কিন্তু এই বিপুল সংখ্যক মানুষের জন্য সেই জায়গাটা অনেক ছোট ছিল। কিছুদিনের মধ্যে স্পিলম্যানের পরিবারের কাছে থাকা সব টাকা শেষ হয়ে যায়, তাই টাকার অভাবে স্পিলম্যানকে তার পছন্দের পিয়ানোটা বিক্রি করে দিতে হয়। এরপর স্পিলম্যানের পরিবার নিজেদের ঘর ছেড়ে চলে যায় নতুন এক জায়গায়। তাদেরকে খুবই ছোট একটা ঘর দেয়া হয়, যেখানে একটি মাত্র শোবার ঘর আর একটি রান্নাঘর ছিল। সেখানে 6 জন মানুষ থাকা কোনোভাবেই সম্ভব না। তাই স্পিলম্যানের মা বলেন, আমি মেয়েদের নিয়ে রান্নাঘরে ঘুমিয়ে যাব, আর তোমরা 3 জন এই ঘরে ঘুমিয়ে যেও। জার্মান আর্মিরা সব জিউসদের এখানে আনার পর একটা প্রাচীর দিয়ে দেয়, যেন তারা বিনা অনুমতিতে বাইরে যেতে না পারে। তাদের সাথে জার্মানরা অনেক খারাপ আচরণ করে আর জিউসদের দিয়ে বাহিনী বানাতে চায়। একজন জার্মান অফিসার স্পিলম্যানের পরিবারকে আগে থেকেই চিনত। সে স্পিলম্যানের বাসায় এসে তার ভাইকে সেনাবাহিনীতে যোগ দিতে বলে, কিন্তু স্পিলম্যানের ভাই বলে সে জার্মানিতে থেকে জিউসদের উপর অত্যাচার করতে পারবে না। এরপর সেই জার্মান অফিসার স্পিলম্যানকেও সেনাবাহিনীতে যোগ দেওয়ার কথা বললে স্পিলম্যানও তাকে না করে দেয়। তখন সেই জার্মান অফিসার বলে, কতদিন তোমরা এভাবে রাস্তায় রাস্তায় বই বিক্রি করবে? আসলে পরিস্থিতি খারাপ থাকার কারণে স্পিলম্যান আর তার ভাই তখন রাস্তায় ঘুরে ঘুরে বই বিক্রি করত। কিন্তু যুদ্ধের এই পরিস্থিতিতে কেউ বই পড়তে তেমন আগ্রহী ছিল না, তাই তাদের টাকা উপার্জনের এই মাধ্যমটিও বন্ধ হয়ে যায়। কিছুদিন পর স্পিলম্যান আবারও পিয়ানো বাজানোর কাজ পেয়ে যায়। তবে দেশের পরিস্থিতি ততদিনে আরো অনেক বেশি খারাপ হয়ে গেছে। তখন হরহামেশাই রাস্তার উপর জিউসদের লাশ পড়ে থাকতে দেখা যেত। জার্মানরা যখন ইচ্ছা তাদের মেরে ফেলত। যখনই জিউসদের কোনো এলাকায় জার্মানরা আসতো তখন সেখানে থাকা জিউসরা তাদের ঘরের আলো নিভিয়ে দিত, কারণ জার্মানরা কখন কাকে মেরে ফেলে সে ব্যাপারে কোনো নিশ্চয়তা ছিল না। একদিন এক বাড়িতে জার্মানরা ঢুকে পড়ে। তখন সেই পরিবারের সবাই খাবার টেবিলে রাতের খাবার খাচ্ছিল। জার্মান অফিসার তাদের সবাইকে দাঁড়াতে বললে সবাই তখন দাঁড়িয়ে যায়, কিন্তু একজন ব্যক্তি হুইল চেয়ারে বসে থাকে, কারণ সে হাঁটতে পারে না। তবুও জার্মান অফিসার সেই ব্যক্তিকে ব্যালকনি থেকে নিচে ফেলে দিতে আদেশ দেয় আর সেই পরিবারের বাকি সদস্যদের বাইরে বের করে এনে দৌড়ে পালিয়ে যেতে বলে। যখন তারা দৌড়ে পালিয়ে যেতে শুরু করে তখন পেছন থেকে জার্মান অফিসার তাদের গুলি করে মেরে ফেলে। এভাবেই জিউসদের উপর জার্মানরা সেই সময় অত্যাচার করত। একদিন স্পিলম্যানরা জানতে পারে সব জিউসদের এখান থেকে
অনেক দূরে শ্রমিক ক্যাম্পে নিয়ে যাওয়া হবে। তাদের কাছে এই খবরটা মিথ্যে মনে হয়, কিন্তু এই খবরটা সত্যি ছিল। এখান থেকেও জার্মানরা তাদের অন্য একটা জায়গায় নিয়ে যায়, যেখানে ক্ষুধা আর তৃষ্ণায় সবার খুব নাজেহাল অবস্থা হয়ে যায়। তখন সেখানে একটা বাচ্চা ছেলেকে দেখা যায় 20 টাকায় সে একটা করে টফি বিক্রি করছে। টফির দামটা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ছিল। স্পিলম্যানের বাবা সেই ছেলেটার কাছ থেকে একটা টফি কেনেন আর ব্লেড দিয়ে 6 টুকরো করে পরিবারের 6 জনকে খেতে দেন। যখন সবাইকে সেখান থেকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন সেই জার্মান অফিসার যে স্পিলম্যানের বাসায় এসেছিল, সে স্পিলম্যানকে লাইন থেকে টেনে নেয়। স্পিলম্যান চিৎকার করে তার পরিবারকে ডাকতে থাকে, কিন্তু সেই জার্মান অফিসার তাকে বলে, চিৎকার করো না, আমি তোমার জীবন বাঁচিয়েছি, তুমি এখান থেকে পালিয়ে যাও। স্পিলম্যান কোনোভাবে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু জার্মানরা বাকি জিউসদের একটা ট্রেনে তুলে পাঠিয়ে দেয়। স্পিলম্যান জানতো যাদের ট্রেনে করে পাঠিয়ে দেওয়া হয়েছে তারা আর কখনো ফিরে আসবে না। স্পিলম্যান অনেক কাঁদে, কারণ সে জানতো সে তার পরিবারকে চিরদিনের জন্য হারিয়ে ফেলেছে। যেখানে তাদের ক্যাম্প ছিল, স্পিলম্যান আবার সেখানে ফিরে আসে, কিন্তু সেখানে তখন লাশ ছাড়ার কিছুই ছিল না। এরপর স্পিলম্যান সেখানে যায় যেখানে সে পিয়ানো বাজাতো। সেখানে সে একজন লোককে আলমারির ভেতর লুকিয়ে থাকতে দেখে। লোকটা তাকেও আলমারির ভেতর ঢুকতে বলে, আর এটাও বলে যে সব ঠিক না হওয়া পর্যন্ত আমাদের কিছুদিন এখানেই লুকিয়ে থাকতে হবে। এরপর কিছুদিন তারা সেখানেই থাকে। আরো কিছুদিন পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে যায়। যখন তারা আলমারি থেকে বেরিয়ে আসে, তখন স্পিলম্যান, যে একজন পিয়ানো বাদক ছিল, সে শ্রমিকের কাজ শুরু করে আর বাকি জিউসদের সাথে তাদের ক্যাম্পে থাকে। জার্মানরা তখনও যখন ইচ্ছে হতো জিউসদের মেরে ফেলতো। একদিন স্পিলম্যানের সাথে একটা লোকের কথা হয়। সে স্পিলম্যানকে বলে, প্রতিদিন মালবাহী গাড়িতে করে অনেক জিউসকে এখান থেকে নিয়ে যাওয়া হয়, কিন্তু গাড়িটা যখন ফিরে আসে তখন সেটা খালি থাকে। এরা আমাদের ধীরে ধীরে শেষ করে দিচ্ছে। স্পিলম্যান তার কথা শুনে তাকে বলে, তুমি ঠিকই বলেছ। একদিন স্পিলম্যান যখন পিঠে করে ইট ওপরে তুলছিল, তখন সে আকাশে অনেকগুলো প্লেনের আওয়াজ শুনতে পায়। যখন সে ওপর দিকে তাকায়, তখন তার পিঠ থেকে ইটগুলো নিচে পড়ে যায়। এটা দেখে এক জার্মান অফিসার তাকে অনেক মারধর করে আর তার কাজটা বদলে দেয়। জার্মান অফিসার সব জিউসদের উদ্দেশ্যে বলে, যদি তোমরা ভাবো এখান থেকে বেঁচে যাবে, তাহলে জেনে রাখো এটা কখনোই হবে না। তোমাদের মধ্যে থেকে তোমাদের একজনকে নির্ধারণ করতে হবে যে শহরে গিয়ে তোমাদের জন্য আলু আর ব্রেড নিয়ে আসবে। তাদের মধ্যে একজন প্রতিদিন শহরে গিয়ে তাদের খাবার সামগ্রী আনতে থাকে আর সাথে করে গোপনে সে অস্ত্র আনতে শুরু করে। এভাবে জার্মানদের চোখ ফাঁকি দিয়ে তারা অনেক বন্দুক জোগাড় করে ফেলে। একদিন রাতে স্পিলম্যান শহরে যাওয়া সেই লোকটাকে বলে সে এখান থেকে বাইরে যেতে চায়। লোকটা তাকে বলে, বাইরে তো বেরিয়েই যাবে, কিন্তু বাইরে বেরিয়ে বেঁচে থাকা খুব কঠিন। বাইরে জার্মানরা জিউস দেখলেই গুলি করে দেয়। স্পিলম্যান তখন লোকটাকে বলে, আমি যখন শহরে কাজ করতাম তখন আমি আমার এক সহকর্মীকে দেখেছি যে আমার মতো একজন শিল্পী, আর সে অত্যন্ত ভালো মানুষ। তুমি তো প্রতিদিন শহরে যাও, তুমি তাকে আমার কথা বলবে, আমার বিশ্বাস সে আমাকে এখান থেকে বের করে নিয়ে যাবে। লোকটি স্পিলম্যানের কথা শোনে আর তার কাজটা করে দেয়। পরের দিন যখন সবাই কাজ শেষ করে ক্যাম্পে ফিরছিল, তখন এক জার্মান অফিসার তাদের সবাইকে মারতে শুরু করে আর জিজ্ঞেস করে, তোমরা কি জানো আমি তোমাদের কেন মারছি? সবাই বলে, না, আমরা জানি না। তখন সেই অফিসার বলে, আজ নিউ ইয়ার, তাই আমি তোমাদের মেরে নিউ ইয়ার সেলিব্রেট করছি। জার্মানরা এভাবেই কোনো কারণ ছাড়াই অহেতুক তাদের উপর অত্যাচার করত। একদিন স্পিলম্যান সেখান থেকে বের হতে সমর্থ হয় আর সেখানে পৌঁছে যায় যেখানে সে এতদিন যেতে চেয়েছিল। কিন্তু স্পিলম্যান তাদের কাছে যাওয়ার পর তারা স্পিলম্যানকে বলে, আমরা তোমাকে এখানে রাখতে পারবো না, কেননা জার্মানদের নজর সব জায়গায় আছে। কিন্তু লোকটা তাকে একটা বাড়িতে নিয়ে যায়। এটা ছিল সেই জায়গা যেখানে আগে তার ক্যাম্প ছিল। লোকটা স্পিলম্যানকে বলে, তুমি এখন থেকে এখানেই থাকবে, 1 সপ্তাহ পর পর আমার স্ত্রী এসে তোমাকে খাবার দিয়ে যাবে। সেই সাথে লোকটা তাকে একটা ঠিকানা দিয়ে বলে, যদি এখানে কোনো সমস্যায় পড়ো তাহলে এই ঠিকানায় পৌঁছে যাবে। কিন্তু কিছুদিন পর জিউস আর জার্মানদের যুদ্ধ লেগে যায়, আর সেই যুদ্ধে জার্মানরা সব জিউস মেরে ফেলে। এই যুদ্ধটা স্পিলম্যানের ক্যাম্পের লোকেরাই করেছিল। যদি সেখানে স্পিলম্যান থাকতো তাহলে সেও মারা পড়তো। কিন্তু একদিন স্পিলম্যানের কাছে একটা লোক এসে বলে, তোমার এখান থেকে চলে যেতে হবে, কারণ তোমাকে যে এখানে নিয়ে এসেছিল সেও জার্মানদের হাতে ধরা পড়েছে। কিন্তু স্পিলম্যান বলে সে এখান থেকে যাবে না, সে এখানেই থাকার সিদ্ধান্ত নেয়। তার খাবার কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যায়। ক্ষুধার তাড়নায় যখন সে খাবার খুঁজতে শুরু করে, তখন কিছু প্লেট ওপর থেকে নিচে পড়ে যায়। তার পাশের বাসার এক মহিলা সেই আওয়াজ শুনে ফেলে। মহিলাটা তার বাসার সামনে এসে তাকে দরজা খুলতে বলে, কিন্তু স্পিলম্যান দরজা খুলে না। তখন সেই মহিলাটা তাকে হুমকি দিয়ে বলে, তুমি যদি দরজা না খোলো তাহলে আমি পুলিশকে খবর দেব। উপায় না পেয়ে স্পিলম্যান সেই বাড়ি থেকে পালিয়ে অন্য আরেকটা ঠিকানায় চলে যায়। সেখানে গিয়ে স্পিলম্যান যখন কলিং বেল বাজায়, তখন ভেতর থেকে দরজা খুলে তার সামনে দাঁড়ায় সেই মেয়েটা যে এক সময় তাকে প্রেম নিবেদন করেছিল। যুদ্ধের তাণ্ডবে আজ সব শেষ হয়ে গেছে। ততদিনে মেয়েটাও বিয়ে করে নিয়েছে। স্পিলম্যানের সাথে মেয়েটার হাজবেন্ডের কথা হয়। মেয়েটার হাজবেন্ড স্পিলম্যানকে একটা জায়গায় নিয়ে গিয়ে বলে, তুমি এখানেই থাকবে, এই এলাকার পুরোটাই জার্মানদের, কেউ কিচ্ছু জানতে পারবে না। এছাড়াও সে স্পিলম্যানকে আরেকটা লোকের সাথে পরিচয় করিয়ে দিয়ে বলে, ইনি তোমাকে খাবার আর পানি পৌঁছে দেবে। এরপর বাইরে থেকে দরজা আটকে সে চলে যায়।
যায়, কিন্তু যে লোকটার খাবার আর পানি দেওয়ার কথা ছিল সে 2 সপ্তাহ পর আসে। এই 2 সপ্তাহ স্পিলম্যান কিচ্ছু খায়নি। লোকটা স্পিলম্যানের কাছে ক্ষমা চেয়ে বলে, প্রতিবেশী দেশ জার্মানদের উপর আক্রমণ করেছে, কিছুদিনের মধ্যে জার্মানদের রাজত্ব শেষ হয়ে যাবে আর সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। এরপর একদিন সেই মেয়েটা তার হাজবেন্ডকে নিয়ে সেখানে আসে। তারা এসে দেখে স্পিলম্যান খুবই অসুস্থ, কিন্তু সেখানে চিকিৎসার জন্য ডাক্তার নিয়ে আসাও কঠিন ছিল। মেয়েটা তাকে কিছু খাবার আর ঔষধ দিয়ে বলে তারা এখান থেকে চলে যাচ্ছে, এখানে যে কোনো সময় ভয়াবহ যুদ্ধ হতে পারে। মেয়েটার হাজবেন্ড কোনোভাবে তার পরিচিত এক ডাক্তার ডেকে আনে। সেই ডাক্তার গোপনে স্পিলম্যানের চিকিৎসা করেন। তারা চলে যাওয়ার পর সেখানে কিছুদিনের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। অন্য দেশের শত্রুপক্ষ জার্মানদের উপর আক্রমণ চালায়। উপায় না পেয়ে স্পিলম্যান সেখান থেকেও পালিয়ে যায় আর একটা বিল্ডিং এ এসে লুকিয়ে থাকে। এরপর সে অনেকদিন যাবৎ ক্ষুধার্ত ছিল। সেখানে ধ্বংসস্তূপের মাঝে সে একটা খাবারের বক্স খুঁজে পায়, কিন্তু সেই বক্সটা পুরোপুরি সিল করা ছিল। সেই মুহূর্তে সেখানেও হামলা শুরু হয়ে যায়। তাই স্পিলম্যান খাবারের বক্সটা সাথে নিয়ে বিল্ডিং এর ওপরের দিকে যেতে থাকে। রাতে সে যখন খাবারের বক্সটা খোলার চেষ্টা করে, ঠিক তখনই একজন জার্মান অফিসার সেখানে চলে আসে। সেই অফিসার স্পিলম্যানকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? জবাবে খুব নির্লিপ্তভাবে স্পিলম্যান বলে, আমি এই বক্সটা খোলার চেষ্টা করছি। এরপর জার্মান অফিসার তাকে জিজ্ঞেস করে, তুমি কি কাজ করো? তখন স্পিলম্যান বলে, আমি একজন পিয়ানো আর্টিস্ট ছিলাম। জার্মান অফিসার তাকে এরপর একটা পিয়ানোর কাছে নিয়ে গিয়ে সেটা বাজাতে বলে। স্পিলম্যান চমৎকার সুরে পিয়ানোটা বাজিয়ে শোনায়। অফিসার তার পিয়ানোর সুরে মুগ্ধ হয়ে তাকে জিজ্ঞেস করে, তুমি কি একজন জিউস? স্পিলম্যান বলে, হ্যাঁ, আমি একজন জিউস। স্পিলম্যান একজন জিউস এটা জানার পরও সে তাকে কিছুই করে না, বরং কিছুদিন সেই অফিসার স্পিলম্যানকে খাবার দিয়ে যায়। আরও কিছুদিন পর সেই অফিসার এসে স্পিলম্যানকে বলে, শত্রুপক্ষরা নদীর খুব কাছাকাছি চলে এসেছে, তাই তারা এখান থেকে চলে যাচ্ছে। বিদায় বেলায় সেই জার্মান অফিসারটি আশা প্রকাশ করে বলে, একদিন হয়তো সে স্পিলম্যানের পিয়ানোর সুর আবার পোল্যান্ডের রেডিওতে শুনতে পাবে। বন্ধুত্বের নিদর্শন স্বরূপ সেই সামরিক জার্মান অফিসার স্পিলম্যানকে তার গায়ের কোটটা দিয়ে যায়। সেই অফিসার চলে যাওয়ার পর সেখানে অনেক গোলাগুলি শুরু হয়। যখন সবকিছু থেমে যায় তখন স্পিলম্যান বাইরে বেরিয়ে আসে। জার্মান অফিসারের দেয়া সেই কোটটা পরে থাকার কারণে বাইরের সবাই স্পিলম্যানকে একজন জার্মান সোলজার মনে করে, তাই তারা তাকে উদ্দেশ্য করে গুলি করতে শুরু করে। স্পিলম্যান তাদের বলে, আমি জার্মান নই, আমি একজন পলিশ, আমি জিউস। তখন তারা স্পিলম্যানকে জিজ্ঞেস করে, তুমি এই কোট পরেছো কেন? স্পিলম্যান বলে, ঠান্ডা থেকে বাঁচার জন্য। স্পিলম্যানের কথা শুনে তারা বুঝতে পারে সে আসলেই পোল্যান্ডের বাসিন্দা। অন্যদিকে স্পিলম্যানকে বাঁচানো সেই জার্মান অফিসার ধরা পড়ে যায়। সেখানে একটা লোক এসে জার্মানদের উদ্দেশ্য করে বলে, তোমরা আমার থেকে আমার মিউজিক ছিনিয়ে নিয়েছো। এই কথা শুনে সেই জার্মান অফিসার তাকে জিজ্ঞেস করে, তুমি কি স্পিলম্যানকে চেনো? লোকটা বলে, হ্যাঁ। তাকে কে না চেনে? জার্মান অফিসার তখন অনেক আশা নিয়ে লোকটাকে বলে, তাকে বলো আমি বিপদে আছি, আমি তোর জীবন বাঁচিয়েছিলাম, সে আমাকে চেনে। এদিকে দেখা যায় স্পিলম্যান আবারও রেডিওতে পিয়ানো বাজাতে শুরু করেছে। সেখানে সেই লোকটা আসে যাকে সেই জার্মান সেনা স্পিলম্যানের কথা বলেছিল। সে স্পিলম্যানকে বলে, সেই অফিসার ধরা পড়েছে যে তোমার জীবন বাঁচিয়েছিল। কিন্তু স্পিলম্যান যখন সেই অফিসারকে বাঁচানোর জন্য সেখানে যায় তখন সেখানে কেউ ছিল না। ততদিনে সেখান থেকে তাদের সরিয়ে নেওয়া হয়েছে। পোল্যান্ড এখন জার্মানদের শাসন ও শোষণ থেকে মুক্ত হয়ে গেছে। কিন্তু এই সবকিছুর মধ্যে স্পিলম্যান তার পরিবার হারিয়েছে, আর সেই জার্মান অফিসারের জীবন বাঁচাতে পারেনি যে কিনা তার জীবন বাঁচিয়েছিল। এই আক্ষেপ আর তীব্র অপরাধবোধ বুকে নিয়েই এরপর স্পিলম্যান ৮৮ বছর পর্যন্ত জীবিত ছিল। আর এটাই ছিল স্পিলম্যানের জীবনের সত্য কাহিনী। যুদ্ধ নিয়ে নির্মিত সেরা মুভিগুলোর মধ্যে অন্যতম দ্য পিয়ানিস্ট। কারণ দ্য পিয়ানিস্ট কেবলমাত্র যুদ্ধের সিনেমা নয়, বরং যুদ্ধে মানবতার বিপর্যয়ের গল্প। ২০০০ সালের ৬ জুলাই ৮৮ বছর বয়সে ওয়াদিস্লো স্পিলম্যান মারা যান। ও হ্যাঁ, ভালো কথা, রাশিয়ানদের হাতে আটক অবস্থায় ১৯৫২ সালে সেই জার্মান অফিসার মারা যান যিনি স্পিলম্যানের জীবন বাঁচিয়েছিলেন। এরই নাম যুদ্ধ। মানুষের উপর চাপিয়ে দেয়া একটা ব্যাপার যার জন্য লাঞ্ছিত হয় মানবতা, তবুও চলে টিকে থাকার লড়াই। আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর আপনার পরিচিতদের সাথে শেয়ার করুন। আপনার মতামত জানাতে কমেন্ট করুন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শেষ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।